উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন স্নিগ্ধ বিষ। লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। কণ্ঠে আমি তাসনোভা। পর্ব ৬৭। নির্বাচনে তৌসির বিপুল বিজয়ী হয়েছে। আর গোটা শিকদার বাড়িতে খুশির ঢল নেমেছে। আত্মীয় স্বজন, প্রতিবেশী আর সমর্থকরা আনন্দে আত্মহারা। চারিদিকে উৎসবের ভিন্ন একটা আমেজ। বিজয় উল্লাসে মত্ত হয়ে মানুষজন বড়সড় মিছিল নিয়ে বেরিয়েছে রাস্তায়। তৌসিরকে কাঁধে তুলে নাচ গানের অন্ত নেই। ঢোল, করতাল, বাঁশি আর মাইকের আওয়াজে মুখরিত চারিপাশ। রাত জুড়ে বাজনার শব্দ। মানুষের ভিড়ে পুরো বাড়ি মেতে উঠেছে অভূতপূর্ব উচ্ছ্বাসে। ঘড়ির কাঠে এখন ছুঁয়েছে রাত 11টা। চারিপাশে কোলাহল, উৎসব আর বিজয়ের রঙিন আলো থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে তৌসির একা এসে দাঁড়িয়েছে বেলকনির এক কোণে। এক মনে সিগারেট টানছে সে। তার প্রতিটি টানে ভেতরের কোনো একটা অজানা ভার হালকা করার নিরন্তর চেষ্টা। নির্বাচনে জেতা, মেয়র হওয়া, ক্ষমতার শীর্ষে ওঠার আনন্দ তাকে মনে মনে বিন্দুমাত্র ছুঁতে পারছে না। তার মুখে বিজয়ের হাসি লেগে থাকলেও চোখের গভীরে জমে আছে ভারী অবসাদের ছায়া। সিগারেটের ধোঁয়ার ভেতরে চাপা যন্ত্রণাকে দমানোর ব্যর্থ প্রচেষ্টা চলেছে সে বারংবার। ধোঁয়ার কুণ্ডলি পাক খেতে খেতে ভেসে উঠেছে অন্ধকারে আকাশের দিকে। আর সেই সাথে তার মনে হচ্ছে জীবনের যাবতীয় আশা, অঙ্গন, অপ্রাপ্তি ও অব্যক্ত কষ্ট ধোঁয়ার সঙ্গে মিশে একাকার হয়ে যাচ্ছে শূন্যে। ঠিক তখনই নাচানির শব্দে এসে দাঁড়ালো তার পেছনে। তার পায়ের শব্দ পর্যন্ত পাওয়া যায়নি। ঠিক বাতাসের মতোই এসে থমকিয়েছে সে। কিছুটা দূরত্ব বজায় রেখে দীর্ঘ নীরবতা ভেঙে জিজ্ঞেস করে সে, আগে তো এসব টানতেন না, এখন এসবকে মনের মতো শরীরের ভেতরটাও নষ্ট করার কি দরকার? নাচার কথায় তৌসিরের ভাবনায় ঘোর কাটে হঠাৎ। হাতের সিগারেটটা এমনিতেই শেষের দিকে চলে এসেছে, তাই সে নতুন একটা টান দেয় না। বেলকনির ফুলের টবে অবশিষ্ট অংশটা নিঃশব্দে ফেলে দিয়ে ধীরে ধীরে করে তাকালো নাচার দিকে। তার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে তিক্ত হাসি। সে হাসিতে আনন্দ নেই, রয়েছে শুধু অসহায়তার ছাপ। তারপর নিচু গলায় বলে, মনের ভেতর একরকম করলে ক্ষতি কি? এই উত্তর শুনে নাচা তৌসিরের ওপর থেকে দৃষ্টি সরিয়ে নেয় সঙ্গে সঙ্গে। ও চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা তার পক্ষে সম্ভব নয়। মাথা উঁচু করে সে তাকায় দূরের আকাশের দিকে, যেখানে চাঁদ আধো মেঘে ঢাকা। তারপর শান্ত গলায় বলে, আপনার ইচ্ছে, কিন্তু এই গন্ধযুক্ত শরীর নিয়ে বাচ্চাদের সামনে যাবেন না, করা নিষেধ দিলাম। তৌসির সম্ভবত এই কথার জন্যই প্রস্তুত ছিল। সে ছোট্ট করে পাতো ছেলের মতো উত্তর দেয়, আচ্ছা, যাবো না। এরপর কিছুক্ষণে দুজনের কেউই আর কোনো কথা বলে না। নাচা একদৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে, তারপর তৌসির অপলক তাকিয়ে আছে নাচার মুখের দিকে। ঠিক এই মুহূর্তটাকে চোখের ভেতরে গেঁথে নিতে চেয়েছে চিরকালের মতো। চাঁদের স্নান আলোয় নাচের মুখটা বাইরে থেকে শান্ত দেখালেও তার বুকের ভেতরটা দগদগ করেছে দীর্ঘদিনের জমানো ক্ষোভে, অভিমানে ও অপ্রকাশিত যন্ত্রণায়। শেষ পর্যন্ত এই ভারী নীরবতা ভেঙে তৌসিরি প্রথম মুখ খোলে। গলায় এক অজানা কম্পন নিয়ে বলে, একটা কথা বলার ছিল, শুনবি? নাচা ঘাড় ফিরিয়ে তৌসিরের দিকে দৃষ্টি নিবদ্ধ করে, চোখে চোখ রেখে ছোট্ট করে বলে, বলুন। তৌসির একটু সময় নেয়, ভেতরে ভেতরে কথাগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। বুক ভরে একটা দীর্ঘশ্বাস ফেলে ভারী গলায় বলে, আমি আগামী 2 দিনের ভেতরে ইন্ডিয়া যাবো। আমি যদি 1 মাসের মধ্যে না ফিরি, অথবা আমি টপকে গেছি খবর শুনিস, তাহলে বাপের বাড়ি চলে যাইস। আর যদি পারোস আমার বাচ্চাগুলোরে নিয়ে যাইস। তুই নিবি না, লগে নেওয়ার কথাও না, তাও কইলাম। মা তো তুই, মায়া যদি থাকে ওগপতি একটু, তাইলে নিয়ে যাইস। আর আমি যদি চিন্তা ফিরি তাহলে তোরে মুক্তি কইরা দিমু, তবে না ফেরার সম্ভাবনাই বেশি। তৌসিরের প্রতিটি কথা ছুরির মতো বিতে যায় নাছার বুকে, কিন্তু বাইরে থেকে সে টের পেতে দেয় না কিছুই। তার গলার স্বর অস্বাভাবিক রকমেই ঠান্ডা হয়ে যায়, ঠিক বরফের মতো জমাট বাঁধা। তার মুখের সমস্ত রক্ত সরে গিয়ে ঠোঁট দুটো শক্ত হয়ে ওঠে, চোয়াল কঠিন হয়ে যায়। তবুও ভেতরে ধুকপুকানি লুকিয়ে নিজেকে সর্বটুকু দিয়ে সামনে নিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলে ওঠে, আমি চাই আপনি মারা যান, কিন্তু আপনি মারা গেলে এদের কি হবে? এই 3 জনকে কে দেখবে? আপনি নিশ্চিত থাকুন যে আপনার কিছু হলে আমি এদের দায়িত্ব নিচ্ছি না। তাই যা করার ভেবে করুন। আপনার মৃত্যুতে আমার কিছু হবে না, ক্ষতি হবে আপনার সন্তানদের। আপনারা যেমন নালে কুলে বড় হয়েছেন, ওরাও তেমন হবে। আমি আপনার রক্তের ভার অন্তত বইতে পারবো না। কথাগুলো শুনে তৌসির কিছুক্ষণ স্থির নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাছার চোখের গভীরে। তারপর কণ্ঠে সমস্ত অসহায়তা ঢেলে বলে, পাষাণের মতো কথা কইতাছোস নাছা, এরকম কথা কইস না। আমার সন্তানগুলোরে নিয়ে আমার নিশ্চয়তা নাই। আমার সন্তানগুলোরে একটু নিজের মনে কর, একটু নিজের মনে কর। এইবার নাচার ভেতরে এতদিনে ধরে চাপা পড়ে থাকা ক্ষোভের বাঁধ ভেঙে পড়ে হুড়মুড় করে দাঁত চেপে জল জল করে চোখের আগে ফুসতে ফুসতে সে বলে ওঠে, নিজের মনে করছি বলে এত কষ্টে জন্ম দিয়েছি। নিজের মনে করেছি বলেই নিজের কলিজা নিংড়ানো দুধ খাইয়ে
নিজের রাতের ঘুম হারাম করে ওদের বড় করেছি। এর বেশি আমার আর কিছু করার নাই। আমি কে যে আমার দায়িত্ব আছে দিয়ে যাচ্ছেন। যান, নিজের বিবেচনায় এসব বলেন। আমাকে তো নামে বিয়ে করছেন, আমার আগে তো 100 বার হাঙ্গা করছেন ওই মহিলাকে। তাহলে ওই মহিলার কাছে যান, নিজের বিবেচনাকে গিয়ে বলুন। যার কথায় ওঠেন বসেন তাকে না বলে আমাকে কেন বলছেন? তৌসির নাচার এই তীক্ষ্ণ বিষাক্ত প্রশ্নের কোনো উত্তর দেয় না সরাসরি, শুধু ঠোঁটের কোণে ফুটে ওঠে একটা তিক্ত হাসি, যে হাসিটার ভেতরে লুকিয়ে আছে অনেক ব্যর্থতা, অনেক অপরাধবোধ আর স্বীকারোক্তি। সে খুব ভালো করে জানে প্রতিবাদ করার কোনো অধিকার তার অবশিষ্ট নেই। কিছুক্ষণ চুপ থেকে শান্ত ক্লান্ত গলায় বলে, তুই ছাড়া এদের গতি নাই, কারণ তুই ওদের মা। এই সহজ স্বীকারোক্তিমূলক কথাগুলো নাচার রাগের আগুনে ঘি ঢেলে দেয়। ক্রোধ আরও কয়েক গুণ বেড়ে যায়। চোখ দুটো চলে ওঠে আঙ্গারির মতো, বুকের ভেতরটা গঙ্গানির মতো ফুসতে থাকা চাপা কান্নায়। রাগকে কোনো মতে দমাতে সে বেলকনির ঠান্ডা লোহার রেলিং শক্ত করে চেপে ধরে। তার আঙ্গুলের গাঁটগুলো সাদা হয়ে যাচ্ছে চাপের তীব্রতায়। তারপর দৃঢ়কণ্ঠে ছুড়ে দেয় সেই কথাটা, যেটা এতদিন বুকের ভেতরে গুমড়ে মরেছিল। আমার তালাক চাই, আমি এই বাচ্চারে সামলাতে পারবো না। এই কথায় তৌসিরের ভেতরে সহ্যের সীমা হঠাৎ ভেঙে পড়ে। এত করে চাপা কষ্ট এবার রাগে রূপ নেয়। সে ধমকে ওঠে গমগমে গলায়, এই মাঝরাইতে গালিটা খাইস? সিনার কথাবার্তা বাদ দিয়া ঘুমা গিয়া। কিন্তু রাজাও আজ পিছু হাঁটার পাত্রী নয়। সে সোজা তাকিয়ে জেদ ধরে বলে, ঘুমাবো না, এখানেই থাকবো আমি। তৌসির কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, নাচার সেই জেদি মুখের দিকে তাকিয়ে থাকে অপলক। বোঝা যায় এই মুহূর্তে কথা দিয়ে কিচ্ছু হবে না, যুক্তি দিয়ে ওর জেদ ভাঙানো সম্ভব নয়। ভেতরে ভেতরে সে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। তারপর আর একটা কথাও না বাড়িয়ে বিন্দুমাত্র কালক্ষেপণ না করে এক ঝটকায় ঝুঁকে পড়ে নাচাকে কোলে তুলে নেয়। এতটাই আসমিক এই কাণ্ড যে নাচা প্রথমে টের পর্যন্ত পায়নি কি ঘটল। তারপর সোজা রুমের দিকে হাঁটা দেয় তৌসির। নাচা চিৎকার করে না, বাচ্চাদের ঘুম ভাঙার ভয়ে গলা চড়ায় না, তবে ভেতরে তীব্র আক্রোশে খুব জোরে তৌসির গলাটা চেপে ধরে, দাঁতে দাঁত চেপে নিজের নখ বসিয়ে দেয় তৌসিরের প্রশস্ত বুকে। চারিয়ে নেওয়ার প্রাণপ্রণ চেষ্টা চলেছে তার, শরীর মোচড়াচ্ছে, হাত ছড়াচ্ছে, কিন্তু তৌসিরের বাঁধন এতটাই মজবুত, তার বাহুর গাঁথনি এতটাই কঠিন যে সেই কোলের বন্দিদশা থেকে বের হওয়া মোটেও সহজ কাজ নয়। রুমে ঢুকে তৌসির ধীরে সুস্থে নাচাকে বিছানার উপরে নামিয়ে দেয়, ঠিক ঘুমন্ত বাচ্চাদের পাশে। তারপর নিজেও কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়ে ওর পাশে, একটা হাত বাড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরে ওকে বালিশে মাথা রেখে ক্লান্তভাবে। কিছুক্ষণ সে তাকিয়ে থাকে ঘুমন্ত বাচ্চাগুলো নিষ্পাপ মুখের দিকে। তাদের নাক গাল, ছোট্ট নাক, ঘুমের মধ্যে হালকা কেঁপে ওঠা ঠোঁট। নাচা বিরক্তি নিয়ে তৌসিরের হাতে নিজের শরীরের উপরে থেকে সরিয়ে দিতে দিতে ঝাঁঝালো গলায় বলে, সরান হাত। বলে সে হাত বাড়িয়ে অন্য পাশে থেকে একটা পালিশ টেনে এনে বাচ্চাদের দিকে দিয়ে দেয়, কারণ সে ভালোভাবেই জানে তৌসিরকে যত সরিয়ে দিক না কেন সে কাছেই থাকবে। মুখে বলেই দূরে সরানো যাবে না। রাত হলেই এইদিকে এই বাচ্চাটা বাপের যন্ত্রণা, অন্যদিকে বাচ্চার দায়িত্ব, দুই মিলিয়ে তার জীবনটা এক কঠিন টানাপোড়েনের চাদরে মোড়া। এরপর সে বাচ্চাদের দিকে কাত হয়ে শুয়ে পড়ল, ওদের ছোট্ট শরীরগুলোকে বুকের কাছে টেনে নিয়ে প্রায় চোখ বুজে নিজেকে ঘুমের অতলে ঠেলে দেওয়ার আপ্রাণ চেষ্টায় চালায়। ঘুমটাই এখন তার প্রধান আশ্রয়। কিন্তু তৌসির থামে না। ধীরে ধীরে অত্যন্ত সতর্পণে সে আবারও নাচার টি শার্টের ভেতরে হাত প্রবেশ করিয়ে দেয়। তার উষ্ণ হাতের ছোঁয়া নাচার শীতল ত্বকে গিয়ে ঠেকে। তৌসির শক্ত করে জড়িয়ে ধরে ওকে বুকের সঙ্গে ঘাড়ের ভাঁজে নাক ডুবিয়ে দেয় গভীরভাবে। নাচা এবার তৌসিরের হাত খামচে ধরে তীক্ষ্ণ গলায় বলে, হাত সরান বলছি, আজ আমার সব ভালো লাগছে না। তৌসির হাত সরায় না, এবারেও না। সে চুপচাপ শুয়ে থাকে, একটুও নড়ে না, কোনো প্রতিবাদ করে না, শুধু চোখ বুজে নাচার গায়ের চেনা ঘ্রাণটা মন ভরে টেনে নিয়ে থাকে বুকের ভেতরে। এই সুবাসটুকু স্মৃতিতে সঞ্চয় করে রাখতে চাই বহু দিনের জন্য। আর ওর ঘাড়ের নরম চামড়ায় আঁকতে থাকে ছোট ছোট নিঃশব্দ চুমু। এই মুহূর্তে তার কাছে এই ছোঁয়াটুকুই সবচেয়ে বড় সম্বল। ইন্ডিয়ায় সেই অজানা যাত্রা, ফিরে না আসার সম্ভাবনা, সবকিছুই সে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে চায় প্রাণপণে। অন্যদিকে নাচা নিজেকে কোনো রকমে সামলিয়ে চোখ বুজে নেয়, নিজেকে বোঝায় বারবার। সে জানে ভালো করে, এখন যদি বিন্দুমাত্র সায় দেয়, একটুও নরম হয়, তাহলে তাকে সারা রাত জেগে থাকতে হবে এই মানুষটার আদরের ভারে। আর এই মুহূর্তে এসব তার একদমই ভালো লাগছে না। তীব্র ঘুমে তার চোখ দুটো জ্বলে যাচ্ছে, শরীর ভেঙে আসছে ক্লান্তিতে। রাত তখন গভীর, নিস্তব্ধতায় ভারী চাদরে মোড়া গোটা পৃথিবী। আকাশে চাঁদ নেই, শুধু কয়েকটা মরা তারা দূর থেকে চেয়ে আছে অবলক্ষীন ভাবে। মনে হচ্ছে তারারাও ভয়ে থমকে গিয়েছে আজকের এই অভিশপ্ত রাতের সাক্ষী হয়ে। ঘনকালো অন্ধকারে বুক চিরে কোথাও থেকে ভেসে আসছে শেয়ালের বুক চিরা আর্তনাদ। দূর হয়ে
এক শুকনো বটগাছের কঙ্কালসার ডালে বসে ডেকে চলেছে অশুভ একটা পেঁচা, যার প্রতিটি ডাকে কোনো অনাগত মৃত্যুর ঘোষণা শোনাচ্ছে। বাতাসে ভাসছে ভেজা মাটির সোদা গন্ধ, তার সঙ্গে মিশে আছে পোড়া লোবান আর কেমন একটা আষ্টে আষ্টে রক্তমাখা ঘ্রাণ। ঠিক এই মুহূর্তেই জনমানবহীন এই জরাচীর্ণ কুটিরের ভেতরে শুরু হয়েছে বিবিচানের কালো জাদুর গোপন আসর। কুটিরের ভেতরটা স্যাঁতসেঁতে দম বন্ধ করা একটা গা ছমছমে পরিবেশ। দেওয়ালের গা বেয়ে গড়িয়ে পড়েছে নোনা ধরা জল, আর মেঝের কোণে জমে থাকা কালচে শাওলা নীরবে সাক্ষী হয়ে আছে কত না জানা পাপের। বাঁশের চটাইয়ের ফাঁক করে ঢুকে পড়েছে হিমশীতল বাতাসে তুলে তুলে উঠেছে ছাদ থেকে ঝুলিয়ে রাখা শুকনো টিকটিকি লেজ, কাকের নখ আর কালো কাপড়ে বাঁধা বৃষ্টি সব পুতুলি। কুটিরের চার দেওয়ালে গেঁথে রয়েছে চারটি লোহার পেরেক, প্রতিটির মাথায় বাঁধা একগোছা করে কালো চুল। কার চুল কবেকার চুল তা কেউ জানে না। মোমবাতির কম্পনমান হলদেটে আলোয় দেওয়ালে নাচছে বিভীষিকাময় সব ছায়া। মনে হয় দেশটির আড়ালে থাকা কোনো সত্তা ঘুরে বেড়াচ্ছে চারিপাশে। নিঃশব্দে হেঁটে চলেছে বিবেচানের ঠিক পেছনে পেছনে। মেঝের দিকে মাঝখানে গেরুয়ার চুন দিয়ে আঁকা একটা জটিল বৃত্ত। বৃত্তের ভেতরে 7 কোণে এক তারা, তার প্রতিটি কোণে বসানো মানুষের মাথার খুলি। কুলের চোখে কোটরে জ্বলেছে সরিষের তেলে ভেজানো এক একটি সলতে। তাদের নীলচে শিখা দেখে মনে হচ্ছে তা দুনিয়ার আলো নয়। বৃত্তের চারিপাশে ঘিরে ছড়িয়ে আছে সিঁদুর, কালো তিল, শুকনো কবরের মাটি আর মৃতের কাফনের ছিন্ন ভিন্ন টুকরো। কোথাও কোথাও পড়ে আছে অজানা লতাপাতা আর গাছের শিকড়, যেগুলো নাকি অমাবস্যার রাতে শ্মশানের ঠিক মাঝখানে গজায়। বিবেচনের ঠিক সামনে থরথরে সাজানো 5টি ছাগলের কাটা মাথা, তাদের নিষ্পাম চোখগুলো অপলক তাকিয়ে আছে শূন্যে। ঠোঁটের কোণে বেয়ে চুইয়ে পড়েছে কালচে রক্ত। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে দলা দলা রক্তমাখা কাঁচা মাংস, যা সদ্য শেষ হওয়া কোনো নরপিশাচের ভোজন সাবার জানান দিচ্ছে। পাশের মাটিতে এক পুরনো পাত্রে রাখা পচা সাপের বিভৎস তরকারি, যার উটকো নাড়ি উঠে দেওয়া গন্ধে ভারী হয়ে উঠেছে কুটিরের প্রতিটি কোনা বাতাস। আরেক পাশে রাখা কাঁচার এক থালে সাজানো কাটা মুরগির ঠ্যাং, কালো ছাগলের কলিজা এবং একটি কাঁচের শিশিতে বন্দি কচি শিশুর নারীর শুকনো টুকরো। এই নারী বিবেচনে বহুকাল আগে কোনো একটা প্রসূতির কাছ থেকে ছলে বলে হাতিয়ে নিয়েছিল। আর এই পৈশাচিক আয়োজনে ঠিক মাঝখানে চিত হয়ে শুয়ে আছে এক বেরোয়ারিস মানুষের নিথর দেহ। কে সে, কোথা থেকে এলো কেউ জানে না, জানার প্রয়োজনও নেই, কারণ আজ এই নিথর দেহই হতে চলেছে বিবেচনের ইপ্রিত চালানের বাহন। লাশটার সারাকায় বিবেচন নিজ হাতে এঁকে দিয়েছে রহস্যময় সব চিহ্ন। এর মধ্যে রয়েছে কোথাও উর্জ করে রেখা আরবি হরফ, কোথাও সাপের কুণ্ডলী পাকানো ছবি, আবার কোথাও এমন সব প্রতীকী যা পৃথিবীর কোনো ভাষায় অক্ষরের সঙ্গে মেলে না। লাশের কপালে ঠেকানো একটি লোহার ত্রিশূল, বুকের ঠিক মাঝখানে বসানো একটা কালো পাথরের তাবিজ। তাবিজটা মৃদু মৃদু কাঁপছে, দেখলে মনে হবে ভেতরে বন্দী হয়ে আছে কোনো কুরুদ্ধ ছটপটে সত্তা। ধীর পায়ে এগিয়ে আসেন বিবেচন। পরনে তার গাঢ় লাল রঙের এক ছেঁড়া কাপড়, চুলে আলু থালু, কাপড় লেপটে থাকা তাজা রক্তের ফোঁটা। গলায় চলেছে হাড়ের একটা মালা, তাতে গাঁথা রয়েছে ঠিক 13টা মানুষের দাঁত। হাতে ধরা ধারালো ছুরি, মোমের আলোয় ঝিলিক দিয়ে ওঠে তা। ছুরির বাতে খোদা করে একটা বিকট জীবের মুখ, যার চোখে মুখে এই মুহূর্তে জলজল করেছে জীবন্ত আঙ্গারের মতো। মন্ত্র উচ্চারণ করতে করতে নিজ হাতে ছুরি চালান তিনি। ফিনকি দিয়ে বেরিয়ে আসা টাটকা রক্ত মেঝেতে আঁকা জটিল একটা বৃত্তে চিঠি দিয়ে আহ্বান জানায় শয়তানকে। মন্ত্রগুলো এমন কোনো ভাষায় যা কোনো জীবিত মানুষের বোঝার সাধ্যি নেই। সেই স্বর গলা দিয়ে বেরোচ্ছে না, বরং উঠে আসছে কোনো ধাতব কুলের গভীর থেকে। মুহূর্তের মধ্যে বাতাস ভারী হয়ে ওঠে। কুটিরের ভেতরে আচমকা বইতে শুরু করে হিমশীতল একটা ঝড়ো হাওয়া। নিপু নিপু হয়ে ওঠে মোমবাতির শিখা। কুলির কোটরে জ্বলতে থাকা নীল শিখাগুলো হঠাৎ লকলকিয়ে বেড়ে ওঠে, তারপর রূপ নেয় রক্তলাল রঙে। কুটিরের কোঠরে বেড়া মর্মর শব্দে কেঁপে ওঠে। ছাদ থেকে ঝুলে থাকা পুটলিগুলো দুলতে থাকে পাগলের মতো। এক নির্বিকার অশুভ শক্তির প্রলেপ ঝাপটাই সেই মৃতদেহ ভর করে ভয়ঙ্কর শয়তান ইফরিত। কাঠের মতো শক্ত হয়ে থাকা লাশটা হঠাৎ ধনুকের মতো বেঁকে ওঠে। চোখ দুটো উল্টে গিয়ে হয়ে যায় রক্তবর্ণ। কালো হয়ে যাওয়া জিভ বেরিয়ে আসে ঠোঁটের ফাঁক কোলে। নাক মুখ দিয়ে বেরোতে থাকে ঘন কালচে ধোয়া। বিকটভাবে চিৎকার করে উঠেছে, তুই আমাকে কেন ডাকলি? আগে আমার বলি দে, নয়তো এখনই তোর জান কবজ করব। সে চিৎকারে কুটিরের মাটির মেঝে পর্যন্ত থরথর করে কেঁপে ওঠে। দূরে কোথাও এক ঝাঁক বাতুর ডানা চাপটে উড়ে যায় নিশু দিয়ে আকাশের দিকে, কিন্তু বিবেচনের চোখে মুখে ভয়ের বিন্দুমাত্র চিহ্নও নেই। নির্লিপ্ত মুখে তিনি ধীরে ধীরে নিজের বিকৃত গলে যাওয়া চেহারার দিকে ইফরিতের দৃষ্টি আকর্ষণ করেন।
চামড়া কুঁচকে ঝুলে পড়েছে হাড়ের সঙ্গে, চোখের কোল ঘেঁষে বসে গেছে গভীর গর্ত, ঠোঁটের কোণে তকতকে ঘা, মাথার তালুতে জায়গায় জায়গায় হয়ে উঠেছে চুল, বেরিয়ে পড়েছে কালচে খুলি। শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলে ওঠেন তিনি, আমার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, তুমি কিছু একটা করো, আমাকে আগের রূপে ফিরিয়ে দাও। এর বিনিময়ে তোমার কয়টা লাশ লাগবে শুধু একবার বলো, আমি দেব। ইপ্রিতের ফুসফুস শ্বাস একটু থিতিয়ে আসে। কুপুরি বিদ্যার পারদর্শী বিবেচনার দিকে তীক্ষ্ণ রক্তবর্ণ দৃষ্টিতে তাকিয়ে সে খানিকক্ষণ মৃতদেহের বুকটা ওঠানামা করে অস্বাভাবিক ছন্দে। দেখলে মনে হয় ভেতরে দুটো হৃদয় একসঙ্গে ধুকপুক করেছে। তার ঘর ঘরে কর্কশ গলায় বলে ওঠে, আমার 4টে বলি চাই, 4টে, তাও আবার সব তাজা তরুণী, বুঝলি? এমন তরুণী যাদের গায়ে এখনো লেগে আছে কোমরিত্বের ঘ্রাণ, যাদের রক্তে এখনো মেশেনি পাপের কালিমা। কোনো রকম দ্বিধা, কোনো রকম কম্পন নেই বিবেচানীর কণ্ঠে। মাথা নেড়ে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান তিনি। দেব বলি, দেব, শুধু বল আমাকে এখন কি করতে হবে। ইপ্রিত তখন সেই পচা সাপের তরকারিটা পাত্রটা কাছে টেনে নেয়। মৃতদেহের হাত দুটো নড়ে ওঠে অস্বাভাবিক ভঙ্গিতে, মনে হচ্ছে হাড় করে উল্টো দিকে বেঁকেছে। না জানা কোনো স্থান থেকে এক মুঠি কিলবিলিয়ে পোকা এনে ফু দিয়ে মিশিয়ে দেয় সেই বিভীষিকাময় মিশ্রণে। কালো রক্তচোষা লম্বা লম্বা পোকা, কারো গায়ে কাটা কাটো লেজ, বিষাক্ত হুল, পাত্রের ভেতরে সাপের পচা মাংসের সঙ্গে সেগুলো ছটপটিয়ে করতে থাকে। ছাগলের চর্বির সাথে মিশে তৈরি হয় এক জমাট ঘন ঘন কালচে সবুজ তরল। পোকাগুলোর তরকারির ভেতরে জীবন্ত অবস্থাতেই মোচড় খেতে থাকে। তাদের গা থেকে বেরোতে থাকা এক ধরনের হলদেটে রস মিশে যায় সেই মিশ্রণে। এই প্রীতি পাত্রটা এগিয়ে দিয়ে গমগমে করার নির্দেশ দেয়, নে, এটা পান কর, এক ফোঁটাও মাটিতে ফেলবি না, নইলে সব বৃথা। বিন্দুমাত্র ঘৃণা কিংবা সংকোচ নেই বিবেচনের চোখে। তিনি তার কাছে অতি সাধারণ একটা পানীয়। এই হাতে পাত্রটা তুলে নিয়ে কাকরাসে গিলে নেন সে পচা ছাপ আর জীবন্ত পোকার বিভৎস মিশ্রণ। ঠোঁটে কোণ বেয়ে গড়িয়ে পড়ে সে ঘন সবুজ তরল, চিবুক ছুঁয়ে ফোঁটা ফোঁটা করে ঝরে পড়ে গলার হাড়ের মালাই। গলা পেয়ে নেমে যায় পোকাগুলো, কিলবিল করতে করতে হারিয়ে যায় তার ভেতরে অন্ধকারে। বিবেচনের গলার ভেতরে থেকে ভেসে আসে অচেনা একটা গুড়গুড়ে শব্দ। মনে হয় পেটের ভেতরে কেউ ফুঁসে উঠেছে, নড়চড়ে জায়গা করে নিচ্ছে। আর ঠিক তখনই ঘটে সে অবিশ্বাস্য কাণ্ড। তার গলে পড়া চামড়ার টান টান হতে শুরু করে, ঝুলে পড়া মাংস ফিরে পায় তার আগের গঠনে। বসে যাওয়া চোখে ফিরে আসে সেই আগের ধারালো চাহনি। মাথার তালুতে গচিয়ে উঠতে থাকে ঘন কালো কেশ। ঠোঁটে ঘা মিলিয়ে যায় নিমিষেই। বুকের চামড়ায় জেগে ওঠে যৌবনের সেই পুরান টান। হাতের শিরাগুলো আবারও ভরে ওঠে গরম রক্তে। মুহূর্তের মধ্যেই বিবেচনায় নষ্ট হয়ে যাওয়া চেহারা আবারও সতেজ হয়ে ওঠে। আগের রূপের কোনো চিহ্নই আর অবশিষ্ট নেই। কিন্তু এই সতেজ চেহারায় আড়ালে লুকিয়ে থাকে আরও গাঢ় কালো ভয়ঙ্কর এক অন্ধকার। চোখের মনের গভীরে জ্বলতে থাকা ইপ্রিতের রক্তবর্ণ আভা। কাঙ্ক্ষিত ফল পেয়ে ইপ্রিতের দিকে ফিরে তাকায় তিনি, গলাস্বরে একবার এক ধরনের কৃতিত্ব। 3 দিনের ভেতরে তুই তোর বলি পেয়ে যাবি। এবার যা, যা এখান থেকে। তবে খেয়াল রাখিস, আমার পরিবার, আমার নাতি নাতনি সবাই যাতে সুরক্ষিত থাকে। যদি আমার রক্তের কারো গায়ে একটা আচারও লাগে, আমি তোকে এমন বন্দি করবো যে 1000 বছরেও মুক্তি পাবি না। এক দমকা হাওয়া এসে ইপ্রিত মিলিয়ে যায় শূন্যে। মৃতদেহের বুক থেকে বেরিয়ে আসে ঘন কালো ধোয়ার একটা কুণ্ডলি। ছাদ পুড়ে বেরিয়ে যায় বাইরের অন্ধকারে। লাশটা আবারও পড়ে থাকে নিথর নিষ্প্রাণ। শুধু বুকের ওপরে রাখা কালো তাবিজটা তখনও মৃত মৃত দুকপুক করে প্রমাণ করেছে ভেতরে বন্দি সত্তাটা এখনো পুরোপুরি শান্ত হয়নি। চারিপাশটা এমন স্তব্ধ হয়ে আছে যে বোঝার উপায় নেই কিছুক্ষণে আগেই এখানে কি ঘটেছে। ধীর পায়ে বিবেচন এগিয়ে যান কোণে রাখা পুরনো ধুলোমাখা এক আয়নার সামনে। সেই আয়নাটাও সাধারণ কোনো আয়না নয়। 13 বছর আগে এক ভরা অমাবস্যায় শ্মশানের ঠিক মাঝখানে বসে বিবেচান নিজ হাতে বানিয়েছিলেন এই বস্তু। তার পেছনে লেপে দিয়েছিলেন 7 জন মৃত মানুষের রক্তে বেচানো পারদ। ফাটল ধরা কাজ, নিজের ফিরে পাওয়া রূপ দেখে ঠোঁটে করে ফুটে ওঠে এক বৃষ্টি পৈশাচিক হাসি। আয়নার ভেতরে থেকে তার প্রতিবিম্ব হাসে, কিন্তু সেই প্রতিবিম্বের হাসি বিবেচানের ঠোঁটের চেয়ে 8 পলক দেরিতে ফোটে, 8 পলক দেরিতে মেলায়। সেই হাসি ধীরে ধীরে রূপ নেয় বিকট অট্ট হাসিতে, যার প্রতিধ্বনিত কুটিরের 4 দেওয়ালে বাড়ি খেয়ে ফিরে আসতে থাকে বারবার। কুটিরের বাইরে বসে থাকা পেঁচাটাও চুপ হয়ে যায়। শেয়ালের ডাক থেমে যায় নিমিষেই। মনে হচ্ছে গোটা জঙ্গল ভয়ে স্তব্ধ হয়ে গেছে এই হাসির শব্দে। হাসি থামতে কিছুটা স্থির হন তিনি। চোখ বন্ধ করে গভীর কণ্ঠে ডাক পাঠান আরেক জিনকে, উম্মুসিবুন। মেঝেতে আঁকা বৃত্তের কেন্দ্রে রাখা এক মুঠো কালো ছাই তুলে দিয়ে ফু দেন বাতাসে। সেই ছাই বাতাসে মিলিয়ে যেতেই কুটিরের এক কোণে ঘন কুয়াশার মতো ধোঁয়াতে জমতে থাকা ধোঁয়ার ভেতরে থেকে ভেসে আসা হালকা একটা আতরের ঘ্রাণ। কিন্তু সেই ঘ্রাণের নিচে চাপা পড়ে থাকা পোড়া মাংসের বিশ্রী গন্ধ।
ধোয়ার ভেতরে থেকে বেরিয়ে আসছে সেই জিনের অস্পষ্ট অবয়ব। লম্বা চিপচিপে মুখ ঢাকা কালো ঘোমটায় চোখ দুটো শুধু জ্বলছে দুটো সবুজ আগুনের ভাটার মতো। বিবিজান আদেশ দেন ঠান্ডা নির্মম কণ্ঠে, যাও এখনই গিয়ে 4 জন তরুণকে ধোকা দিয়ে আমার কুঠিরে নিয়ে এদিকে নিয়ে এসো। এমন রূপ ধর যাতে ওরা তোমাকে দেখলেই মুগ্ধ হয়ে পিছু নাই, কেউ যাতে সন্দেহ করার সুযোগ না পায়। জিনটি কোনো প্রশ্ন করল না, উত্তরও দেয় না, শুধু মাথা নত করে সম্মতি জানিয়ে বাতাসে মিলিয়ে যায় নিমিষেই। বিবিজান আসলে সাধারণ কোনো ডাইনি নয়, তিনি এক ভয়ঙ্কর কুফুর, যার নাম শুনলে অন্ধকার জগতের বড় বড় সাধকও কেঁপে ওঠে। তিনি শুধু একটি দুটি নয়, 7-8টি ভিন্ন প্রজাতির জিন পুষে রেখেছেন নিজের বশে। কেউ থাকে বাতাসে, কেউ পানিতে, আবার কোনোটি লুকিয়ে থাকে মাটির অতল গহ্বরে। কোনো জিন ভর করে পুরনো বটগাছের কোটরে, কোনোটি নদীর খোলাচলের নিচে। আবার কিছু জিন কুটিরের চলার ফাঁক ফোকর বসে চুপচাপ পাহারা দেয় বিবিজানকে, নিয়মিত বলি দেয়। তাজা রক্ত তাদের তুষ্ট রেখে বিবিজান হাসিল করেন তার সমস্ত হীন স্বার্থ। আর বলির উষ্ণতরল পান করে করে দিন দিন আরও ভয়ঙ্কর, আরও শক্তিশালী হয়ে উঠেছে তার পোষা এই অশুভ জিনের দল। তার কালো জাদুর ভণ্ডারে জমা আছে এমন এক সব ভয়ঙ্কর বিদ্যা যা শুনলে যে কোনো সাধারণ মানুষের বুক কেঁপে ওঠে। কারো ওপরে বানমারা, কারো ঘরে সিঁদুর মাখা পুতুল পুঁতে রাখা, কারো বিছানায় গোপনে ছড়িয়ে দেওয়া কবরের মাটি, কারো খাবারে মিশে দেওয়া মৃত মানুষের নখের গুঁড়ো, এসব তার কাছে হাতের মোয়া। কেউ যদি তার পথে কাটা হয়, বিবিচার নিমেষেই তার নাম লিখে ফেলেন কালো কাগজে। সেই কালো কাগজ পুঁতে দেন কোনো নবজাতকের কবরে। ব্যাস, 7 দিনের ভেতরে সেই মানুষটি তুকতে তুকতে চলে যায় না ফেরার দেশে। কেউ যদি তাকে ভালোবাসতে না চায়, তিনি বশীকরণ করে তাকে টেনে আনেন নিজের পায়ের কাছে। কেউ যদি তার সম্পত্তির দিকে চোখ তুলে তাকায়, তার চোখ দুটো অন্ধ করে দেন এক রাতের ভেতরে। কিন্তু এই সব কিছুর পেছনেও লুকিয়ে আছে তার এক সুদূর প্রয়াসী ভয়াবহ পরিকল্পনা। জিনপালার এই অন্ধকার সাম্রাজ্য, এই রক্তমাখা উত্তরাধিকার একদিন তিনি তুলে দেবেন একজনের হাতে। সে একজন হলো তৌসির। সকাল ঠিক 7টা। দিনের ব্যস্ততা এখনও সেভাবে জমেনি, কিন্তু তৌসির সেদিকে সেই শান্তির লেশমাত্র ছিটেফোঁটা নেই। এখনও রীতিমতো জটলা জমে উঠেছে। রুদ্র, নহমান আর কেরামত এই ত্রিমূর্তি তৌসিরকে মাঝখানে ঘিরে ধরেছে। একজন তার হাত চেপে ধরে আছে, আরেকজন কাঁধে হাত দিয়ে চোখে পড়েছে, তৃতীয়জন সামনে দাঁত কেলিয়ে হাসছে। সবার মুখে একই আবদার, একই সুর, আকুতি মিনতি করে তারা বারবার বলেছে, ভাই একবার করতে দাও আকামটা, শুধু একবার দেখি ভাবির রিয়াকশনটা কি হয়। গত কয়েকদিন ধরে এরা তৌসিরের পেছনে আঠার মতো লেগে আছে একটা অকল্পনীয় নাটক মঞ্চস্থ করার জন্য, যেখানে সেখানে ওরা পড়ে আছে ছাড়া কোনো নাম নেই। ওদের মাস্টার প্ল্যান হলো কাউকে একজন বউ সাজিয়ে তৌসিরের সাথে বাড়িতে ঢুকানো হবে, আর তৌসির বাড়িতে গিয়ে সবাইকে বলবে যে নাচা তাকে একদমই পাত্তা দেয় না, তাই বাধ্য হয়ে সে দ্বিতীয় বিয়ে করে ফেলেছে। প্ল্যানটা শুনে প্রথম দিনেই তৌসিরের চোখ কপালে উঠেছিল। তৌসির সব পাগলামির ধার কাছেও যেতে রাজি নয়। সে খুব ভালো করেই জানে এই নাটক করলে নাচা বাকি জীবন তাকে নিয়ে খোঁটা দিবে। এমনিতেও নাচার চোখে তার দোষের কোনো অভাব নেই। ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত তার সব কিছুতেই দুধ ধরে পাওয়ার যায়। তার উপরে নতুন করে এই খাল কেটে কুমির সে কোন দুঃখে আনতে যাবে। তৌসির ওদের কথাই কান্না দিয়ে সাপ জানিয়ে দেয়, সব বাইনচোত্রা, শালা তোরা বুঝতে পারছিস না, এই অকাম করলে আমার সংসারে বিরাট আগুন লাগবো। কিন্তু না যেমন তাদের সাথে সেও পিছুপা হওয়ার পাত্র নয়। আগুনের কথা শুনে সেও আরও উৎসাহ পেল। সে দাঁত কেলিয়ে হাসতে হাসতে উস্কে দেওয়ার সুরে বলল, আরে আগুন তো লেগেই আছে, আর একটু না হয় লাগা, শুধু বৌমার রিয়াকশনটা দেখি সে কি করে। এই কথা শুনে রুদ্র আর নহমান উচ্ছ্বাসে তালি দিয়ে ওঠে। মনে হলো কোনো মহান সিদ্ধান্ত নেওয়া হলো। তৌসিরের মাথায় হাত। ওদের এই ভয়ঙ্কর জোড়াচুরির কাছে শেষমেশ হার মানতে হলো তৌসিরকে। এরা যে সহজে তাকে ছাড়বে না সেটা সে বেশ বুঝতে পারছিল। পিয়ালে 1000 বার না করেও লাভ হবে না। অগত্যা শুরু হলো নাটকের প্রস্তুতি। প্রথমেই দরকার হলো একজন উপযুক্ত বউ। মেয়েদের মতো হাইট আর বডির স্ট্রাকচার দেখে তাদেরকে দলে কাজ করা একটা ছেলেকে ধরে আনা হলো। ছেলেটা প্রথমে বুঝতে পারেনি কি হতে যাচ্ছে, বুঝতে পেরে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু রুদ্র আর নহমান 2 পাশ থেকে ধরে ফেলেছে। তারপর তাকে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দেওয়া হলো কালো বোরকা পরিয়ে। মুখে নিকাব লাগিয়ে বউ সাজানো কাজ শুরু হয়ে গেল। বোরকার ভেতরে থেকে শুধু 2টো চোখ বেরিয়ে আছে, আর সেই চোখ দুটোই পুরো কয়েক জোড়া প্রশ্নের সামনে জলজল করে একটা ছেলেকে এমন কিংবকৃতিকারমার মতো বউ সাজাতে দেখে তৌসির আর চুপ থাকতে পারল না। মহা বিরক্তিতে ওদের দিকে তাকিয়ে সে বলে উঠল, মাদার চোত্রা রে, তোদের মাথায় এসব আজগুবি বুদ্ধি কেমনে আসে? বিবিজানের কালো জাদুর অংশটা পড়ে মনে হলো যে লো বাজেটের নেটফ্লিক্সে ইন্দোনেশিয়ান হরর যে কালো জাদুর মুভিগুলো আছে সেগুলা একটু হালকার উপরে ঝাপসা পড়লাম আর কি।